আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে পেতনির সঙ্গে ঘর সংসার গল্পের পঞ্চম পর্ব পড়ে শোনাবো। তাহলে শুরু করছি বন্ধুরা। আমি শ্বশুরকে টানতে টানতে উপরের ঘরে নিয়ে গেলাম। একটু পর মা আমাদের জন্য খাবার নিয়ে এলেন উপরে। মাকে বললাম, মা তুমি যাও, আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব। মা বলল, না আমি থাকি, তোদের আবার কিছু লাগতে পারে। শ্বশুরমশাই বললেন, হ্যাঁ আপনি থাকুন। শ্বশুরের কথা শুনে খুব রাগ হলো তার উপর। এই ভূতের বেটা দেখি নিজের চেহারা দেখাইয়া আমার মাকে হার্ট অ্যাটাক করাতে চায়। তাড়াতাড়ি করে বললাম, না মা কিছু লাগবে না, আর আমার বন্ধুটা এমনিতেই কম খায়। মাকে জোর করে নিচে পাঠাই দিলাম। তারপর দুজনে মিলে খাওয়া শেষ করে শুইতে গেলাম। শ্বশুরমশাই ঘুমিয়ে পড়লে একটা শেকল বাঁধলাম তার পায়ে। এই বেটার বিশ্বাস নাই মাঝরাতে উঠে আমার সুন্দরী ভাবির রুমে গিয়ে উকি মারতে পারে। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে কারো কান্নার আওয়াজ শুনে ঘুম ভাঙলো আমার। দেখি আমার শ্বশুর বাচ্চা ছেলের মতো কুঁই কুঁই করে কান্না করতেছে। কি হয়েছে জিজ্ঞেস করলাম আমি। শ্বশুর মশাই পেটে হাত দিয়ে বলল, পেটে চাপ ধরেছে। আমি তার শেকল খুলে দিয়ে বললাম, ও আচ্ছা ঠিক আছে, আপনি নিচে যান, ওখানেই বাথরুম আছে, বাথরুম সেরে সোজা চলে আসবেন। ঠিক আছে। শ্বশুরমশাই নিচে গেলেন, আমি অপেক্ষা করতে লাগলাম তার জন্য। এই ভূতেরা আবার টয়লেটে ঢুকলে সহজে বের হয় না। অনেকক্ষণ অপেক্ষা করে শ্বশুরকে ডাকতে যাবার জন্য বেড থেকে নামলাম। হঠাৎ ছোটো ভাবির জোরে চিৎকার শোনা গেল। আমি তাড়াতাড়ি বের হলাম। ঘটনা কি বুঝতে আমার দেরি হলো না। শ্বশুরমশাই নিজের কাজ সেরে ওদের রুমে উঁকি মারছিল। তখন ছোট ভাবিও বাথরুমে যাওয়ার জন্য বের হলো। আমার শ্বশুরের আসল চেহারা দেখে চিৎকার দিয়ে উঠে। আমি শ্বশুরকে তাড়াতাড়ি রুমে পাঠাই দিলাম। তারপর ছোট ভাবিকে বাথরুমে নিয়ে মাথায় পানি ঢাললাম। ততক্ষণে বাড়ির সবাই এসে গেছে। ছোট ভাবির হুঁশ ফিরে এলেই সবাই জিজ্ঞেস করে, কি হয়েছিল? ছোট ভাবি তখনও ভয়ে কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে বলল, আমি একটা ল্যাংটা ভূত দেখেছি। আমি তাড়াতাড়ি বললাম, হয়তো ভাবি চোখে ভুল দেখেছে, হ্যালুসিনেশন হয়েছে, যাও সবাই ঘুমোতে যাও। কথা যেন আর না বাড়ে, তাই তাড়াতাড়ি উপরে চলে এলাম। রুমে এসে রেগে উঠে শ্বশুরকে বললাম, আপনি যে কাজটা করলেন ঠিক হয়েছে? শ্বশুরমশাই বললেন, আমি কি জানতাম তারও এই সময়ে বাথরুম পাবে? তো আপনি ওদের রুমে উঁকি মারছিলেন কেন? দেখছিলাম ওরা কিভাবে ঘুমায়। ওরা কিভাবে ঘুমায় তা দেখে আপনি কি করবেন? আর টয়লেট সেরে কাপড় পরেননি কেন? আমি তো ভাবলাম সবাই ঘুমিয়ে পড়েছে, তাই ল্যাংটা থাকলেও সমস্যা নেই। শালার ভূতের উপর অনেক রাগ হলো। এই ভূতকে কালকেই বিদায় করতে হবে। যতদিন ভাবিরা এখানে থাকবে ততদিন আনা যাবে না এখানে। পরদিন শ্বশুরমশাইকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিকরা ভূতদের নিজেদের আয়ত্তে রাখতে পারে। শ্বশুরমশাই প্রথমে যেতে চাইছিল না, পরে বললাম যে তাকে মানুষ বানাতে নিয়ে যাচ্ছি, তখন রাজি হলো সে। তান্ত্রিকের কাছে গিয়ে বললাম, তান্ত্রিক মশাই, উনি আমার ভূত শ্বশুর, আপনি কি উনার নাক চোখগুলো ঠিক করে মানুষের মতো করে দিতে পারবেন? তান্ত্রিক মশাই বললেন, তুমি কোনো চিন্তা করো না, ওকে কয়েকদিন আমার কাছে রেখে যাও। আহ, বাঁচা গেল। শ্বশুরমশাইকে ওখানে রেখে চলে এলাম। যতদিন ভাবিরা বাসায় থাকবে ততদিন ওখানেই থাকুক বদমাইশটা। যে রাতগুলো তার সাথে থেকেছি একটা রাতও ভালোভাবে ঘুমাতে পারিনি। শ্বশুরমশাইকে তান্ত্রিকের কাছে রেখে আসার পরের 2টা রাত ভালোভাবে ঘুমালাম, কিন্তু তৃতীয় রাতে আবার খারাপ সময় গেল আমার। কোথা থেকে যেন একটা মোরগ এসে বাড়ির ছাদে কুকরু কু কুকরু কু করছিল অনবরত। আমার ঘুম ভেঙে যায়। ঘড়িতে সময় দেখলাম ভোর হতে আরও দেরি আছে, তাই আবার ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু মোরগটা এক নাগাড়ে ডাকতে লাগলো। আর ঘুমাতে পারলাম না বাকি রাত। সকালে ঘুম থেকে বের হয়ে ছাদে গেলাম। দেখলাম মোরগটা ওখানে খাবার খুঁজে খুঁজে খাচ্ছে। আমি একটা ঢিল ছুঁড়ে মারলাম ওটার দিকে। মোরগটা কক কক করে উঠলো, আমাকে দেখে আমার দিকে ছুটে এলো, লাফ দিল আমার উপর। এ কি রে, এটা দেখছি সংগ্রামী মোরগ। তাড়াতাড়ি ছাদের দরজা বন্ধ করে দিলাম। এই মুহূর্তে একটা মোরগের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই আমার। নিচে এসে দাঁত ব্রাশ করছিলাম, মা আমাকে ডেকে বলল, রানা তোর ভাবিরা এসেছে, কিছু ভালো মতো খেতে দিতে পারিনি, যা একটু বাজার করে নিয়ে আয়। আমার তখন মনে পড়ল মোরগটার কথা, সারা রাত আমাকে জ্বালাইছে, ওর মাংস খেয়ে প্রতিশোধ নেব। তাই বললাম, মা আমি তো গত রাতে অনেক বড় একটা দেশি মোরগ কিনে এনেছি, ছাদে আছে ওটা, তোমাদের সারপ্রাইজ দিব বলে বলিনি, যাও ওটা জবাই করো।
আচ্ছা, তাহলে তুই কিছু পেঁয়াজ রসুন আর তেল কিনে এনে দে। ঠিক আছে মা, আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে এনে দিচ্ছি। আর শুনো, মোরগটা সুন্দর করে রান্না করবা কিন্তু, মজা করে সবাই মিলে খাবো আজ। আচ্ছা ঠিক আছে পাগলা, মা হেসে দিল। আমি ছাদে উঠে মোরগটা ধরে দুই ভাবির হাতে তুলে দিয়ে বললাম, এটাকে ধারালো ছুরি দিয়ে জবাই করো, মাংসগুলো বড় বড় করবে। দুই ভাবি হেসে উঠে বলল, ঠিক আছে, ব্যাক সাইডটা তোমার জন্য বরাদ্দ থাকবে। আমি বললাম, যে সাইড হবে হোক, আগে জবাই করো। মোরগটা তখন কক কক করে চিৎকার করতেছিল। আমি খুশি মনে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম, তারপর একটা টি শার্ট গায়ে দিয়ে বের হলাম বাজার করতে। পথে তান্ত্রিক মশাইয়ের সাথে দেখা। কি ব্যাপার তান্ত্রিক মশাই, আপনি হঠাৎ এখানে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। আরে আর বলো না, তোমার শ্বশুরটা বেশি কথা বলে, তাই তোমার শ্বশুরকে আমি মোরগ বানাই রাখছিলাম। এখন ওই মোরগটা কোথাও খুঁজে পাচ্ছি না। তান্ত্রিকের কথা শুনে আমি চমকে উঠলাম। জিজ্ঞেস করলাম, মোরগটা কী রঙের? লাল রঙের, তান্ত্রিক জবাব দিলেন। সর্বনাশ, আমার একমাত্র শ্বশুরকে আমি নিজ হাতে জবাই করতে পাঠালাম। এতক্ষণে হয়তো সব শেষ। তাড়াতাড়ি দৌড় দিলাম বাসার দিকে। তান্ত্রিক আর আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেখি সে এক কেলেঙ্কারি করে ফেলেছে আমার খানদানি শ্বশুরমশাই। কক কক করতে করতে সারা বাড়ি কাঁপিয়ে তুলেছে আমার লাল মোরগ শ্বশুর ওরফে ল্যাংটা ভূত শ্বশুর। আমার দুই ভাবি তো বেহায়ার মতো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আরে এই দিক দেয়া গেল, ওরে ওই দিক দেয়া গেল, ধর শালারে। আমি এখন হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। যেখানে ভাবি আমার শ্বশুরকে ডাকবে তালই বলে, সেখানে আজ তারা শালা বলে সম্বোধন করতেছে। কি আর করার, পরিস্থিতির শিকার। নিজেকে বুঝ দিয়া বললাম, কিছু করিবার নাই, সব কিছু ঘটিবার তরে বুঝিয়া নিতে হইবে বলে মাঠে নেমে পড়লাম। আমিও ভাবিদের সাথে তাল মিলিয়ে বলতে লাগলাম, ধর শালারে ধর। আমার আওয়াজ পেয়ে শ্বশুরমশাই আগের থেকে বেশি চেঁচিয়ে কক কক করে উঠল। মনে হচ্ছে শ্বশুর বোধহয় আমি শালা বলাই রেগে গেছে। শ্বশুর তো তবুও থামছে না, উল্টো আমার পিছু নিয়েছে, মনে হচ্ছে যেন মোরগ আমায় ধরার জন্য ব্যাকুল হইয়া গেছে। আমিও খিচ্চা দৌড় দিয়া পুকুর পাড়ের বাগানের দিকে ঢুকে পড়লাম। আর ল্যাংটা শ্বশুর থুক্কু, আমার মোরগ শ্বশুর মশাইও আমার পিছু পিছু বাগানের মধ্যে ঢুকে গেল। আর ওই দিকে ভাবিরা উঠোনে চিৎপটাং হয়ে হাঁপাচ্ছে। আমার মা ভাবিদের পাশে বসে জোরে জোরে আওয়াজ তুলে বলতে লাগলো, ওই হারামজাদা মুরগিরে ধরে তোমাদেরকে ঠ্যাং খাওয়াই ছাড়মু। এদিকে শ্বশুর মশাই কক 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 করেই চলছে, মনে হচ্ছে আমায় কিছু বলতে চাচ্ছে। আজ প্রথম শ্বশুর মশাইয়ের থেকে কিছু শোনার ইচ্ছা জেগেছে মনে। কিছুক্ষণ বাদে তান্ত্রিক এসেও হাজির। তাকে খুব অনুরোধ করে বললাম, তান্ত্রিক, আমার শ্বশুর মশাইকে আগের মতো করে ফিরিয়ে দেন। তান্ত্রিক কিছুক্ষণ কি একটা মনে মনে বলে ফুঁ দিল মোরগ শ্বশুরের উপর। মা, এ মোরগ দেখি সেই আমার ল্যাংটা শ্বশুর মানচিত্র সহ দাঁতে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। তান্ত্রিকের কাছে কিছু লুকালাম না, পূর্বের ঘটনা বিস্তারিত খুলে বললাম। এই না না, সব বলি নাই। ওই যে আমার একটা ভুতুরে বাচ্চাও আছে, বুঝতেই পারছেন তো, আমি একটা খানদানি পোলা। এই খানদানি পোলার গায়ে কখনো কলঙ্ক লাগুক, এইটা আমি চাইছি না। তান্ত্রিক আমাকে একটা তাবিজ দিয়া কইল সাবধানে রাখতে, এই বলে তান্ত্রিক চলে গেল। এদিকে আমার শ্বশুর কোনো কথা না বলে ঠাঁই দাঁড়িয়ে আছে, মানচিত্রখানা ঝুলিয়ে রেখে দাঁতগুলো হি করে। আমি শ্বশুরকে বললাম, আপনার সাথে যা হয়েছে আমি তার জন্য খুবই দুঃখিত, আমায় আপনি ক্ষমা করে দেন প্লিজ। থুক্কু, প্লিজ কইতেছি কেন, ভূতে আবার ইংরেজি পারে নাকি? কিন্তু যা বলি, ল্যাংটা শ্বশুর আমার স্ট্যাচুর মতোই মানচিত্র নিয়ে দাঁড়াইয়া আছে। এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করি নাই যে আমার শ্বশুরের নাকটা কাটা। আমি তো ভয় পাইয়া গেছি, তাছাড়া খুশিও হয়েছি, কারণ এই নাক নিয়ে আমার উপর দেয়া কতই না ঝড় বইয়া গেছে। আমার বুঝতেও আর বাকি রইল না, এটা দুই ভাবির কাজ। হয়তো তারা শ্বশুরকে জবাই করতে গেছিল, আর আমার শ্বশুর অসুরের মতো নড়াচড়া করাতে তারা হয়তো নাক কেটে ফেলেছে। ভালোই হলো, আমার কাজটা তারা করে দিল। হঠাৎ শ্বশুরমশাই হাউমাউ করে কাঁদতে লাগলো, আর মুখখানা লালে লাল হইয়া গেল। আগেই বলেছি, ভূতদের মন খারাপ থাকলে বা রাগ হইলে মুখ লাল হইয়া যায়। বিড়বিড় করে বলতেছে, আমার কানে আসতেছে, জামাই আমি তোমারে খুব জ্বালাই না, তাই না? আমি কিছু বলবো সেটা ভেবে শ্বশুরের দিকে তাকাতে মনটা খুবই ভারী হয়ে গেল। একটা মায়ায় ভরা মুখ দেখতে পেলাম চোখের সামনে এতদিন বাদে। যাই হোক, কিন্তু যে উত্তরটা
ল্যাংটা শ্বশুরকে বলতে চেয়েছিলাম সেটা আর বলে উঠতে পারলাম না। নিজেকে অনেক কন্ট্রোল করে বললাম, শ্বশুরমশাই আপনাকে কাল সিনেমা দেখাতে নিয়ে যাবো। শ্বশুর তার মানচিত্রখানার দিকে তাকিয়ে কি যেন একটা ভেবে বলল, জামাই আমার কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগতেছে। আমি অবাক হইয়া ফ্যালফ্যাল কইরা তাকাইয়াছি শ্বশুরের মানচিত্রখানার দিকে। এ তো দেখছি ভূতের মুখে রাম রাম। মনে মনে বললাম, শালার ল্যাংটা শ্বশুরের আবার লজ্জাও হয়েছে। থাকে সারাক্ষণ মানচিত্রখানা বাহির করিয়া আর এখন ফেলুদার মতো ভাব দেখিয়ে বলছে জামাই আমার লজ্জা লাগতেছে, বুইরা ভামের রস দেখে বাঁচি না। যাই হোক, তবুও খুশি হইলাম, বুইরা ভামের আক্কেল হয়েছে, এখন নিজ বাড়িতে পৌঁছানো দরকার। শ্বশুরকে বললাম, আপনি এ নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার মানচিত্র ঢাকার ব্যবস্থা আমি করে দিতেছি। তবে এখন বাড়ি ঢুকবেন কি করে সেটা ভাবুন, আপনাকে তো আমার দুই ভাবি পেলে কাইটা টুকরা টুকরা করব। শ্বশুরকে বললাম, আপনি আমার পিছু পিছু আসেন, কোনো উল্টাপাল্টা কাজ করবেন না, কইয়া দিলাম, নাহলে কিন্তু আপনার খবর আছে। হাঁটতে হাঁটতে বাড়ির উঠোনে চলে এসেছি। আবহাওয়া মোটামুটি স্বাভাবিক মনে হচ্ছে। রান্নাঘর থেকে শোনা যাচ্ছে মা বলতেছে, হারামজাদার গায়ে এত অসুরের শক্তি আসে থেকে। একেবারে যদি ধরতে পারতাম তাহলে ওর অসুরেপনা দেখানো বুঝাইয়া দিতাম। বুঝতে বাকি রইল না আমার, এই হারামজাদা অসুর আর কাউকে বলতেছে না, এই খানদানি পোলার মানচিত্র মার্কা শ্বশুরটাকেই বলতেছে। আহারে, আজ আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিল। যাই হয়ে হোক, ওই দিকে কান দিলে চলবে না, আগে ঘরের ভিতর প্রবেশ করতে হবে। বেলাও পড়ে আসছে। পিছনে ফিরে তাকাতেই দেখছি আমার শ্বশুরের মানচিত্র সহ হাঁটু কাঁপতেছে। ব্যাপারটা না বোঝার কিছু নেই, মায়ের বকুনি শুনেই কাঁপছে। শ্বশুরকে কোনো কথা না বলে টান মেরে ঘরের মধ্যে ঢুকে বললাম, সোজা উপরে চলে যান, কেউ যেন আপনার খানদানি মানচিত্র দেখতে না পায়। এই বলে শ্বশুরকে উপরের ঘরে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি গলায় খ্যাক দিয়ে বললাম, শালার মোরগটা হাত থেকে ফসকেই গেল। অমনি করে দুই ভাবে আমার রুম থেকে বের হয়ে আমায় ছোটোখাটো অপমান করা শুরু করে দিল। এই কেমন পুরুষ তুমি, হ্যাঁ, একটা মোরগের সাথে পারলা না? আরও যত ধরনের লাঞ্ছনা আছে করে দিল। আমি আর কি করব, মাঝখানে নিরুপায় শ্রোতা হিসেবে দুই ভাবির ভাষণ একযোগে শুনতেছি। হঠাৎ করে উপর থেকে বিকট শব্দ হলো, সবাই চমকে উঠল, আর সবাই আমায় বকুনি ছেড়ে উপরের দিকে এগোতে শুরু করলো। আমার আর বুঝতে বাকি রইল না, এটা আমার মানচিত্র মার্কা শ্বশুর আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলছে। ভাবতে ভাবতেই দুই ভাবির চিৎকার কানে এলো। আমি এক মুহূর্ত দেরি না করে উপরে এসে দেখলাম দুই ভাবি বেহুঁশ হয়ে পড়ে আছে। চলবে বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, পাশে থেকো। তোমাদেরকে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এর পরের অংশ নিয়ে আবার আসবো তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।